পৃথিবীতে এমন একটা সম্প্রদায় আছে যাদের সংখ্যা মাত্র ৫০,০০০-এর কাছাকাছি। ৫০,০০০ মানুষ। ঢাকার একটা মাঝারি মহল্লায় এর চাইতে বেশি মানুষ থাকেন, কিন্তু এই ৫০,০০০ মানুষ ভারতের সবচেয়ে বড় শিল্প সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। ভারতের আয়করের একটা উল্লেখযোগ্য অংশ আসে এই সম্প্রদায় থেকে। ভারতের বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, আইন, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই এই সম্প্রদায়ের মানুষ শীর্ষে। তাদের নাম পার্সি। টাটা ছিলেন পার্সি, গোদরেজ, ওয়াডিয়াও ছিলেন পার্সি। ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হোমি ভাবাও ছিলেন পার্সি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশো একজন পার্সি। রতন টাটা পার্সি। ফরুক বুলসারা, যাকে পৃথিবী চেনে ফেডরি মার্কারি নামে, তিনিও পার্সি। কিভাবে সম্ভব? একটি ক্ষুদ্র সম্প্রদায় যারা শরণার্থী হিসেবে এসেছিলেন, যাদের ভাষা হারিয়ে গেছে, যাদের মূল দেশ এখন আর তাদের নেই। তারা কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংখ্যালঘু হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তরে আছে একটা ১০০০ বছরের গল্প, বিপদ, বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং একটা অলিখিত চুক্তির গল্প, যা আজও ভারতের পার্সিদের টিকিয়ে রেখেছে। বিন্দুর আজকের পর্বে আমরা সেই ক্ষমতাবান সংখ্যালঘুদের গল্প শুনব। আজ থেকে ১৩০০ বছর আগের কথা। পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর অন্যতম পরাশক্তি। সাইরাস দ্য গ্রেট থেকে শুরু হওয়া ১০০০ বছরের এক প্রাচীন সভ্যতা। এ জাতির আরাধ্য ছিলেন একশ্বরবাদী ঈশ্বর আহুর মাজদা, আর তাদের পবিত্রতার প্রতীক ছিল অগ্নি। কিন্তু ইতিহাসের চাকা ঘুরল, এলো আরব বিজয়। ৬৪১ সাল নেহাভানদের যুদ্ধে পতন হলো সাসানিদ পারস্য সাম্রাজ্যের। পারস্য জুড়ে ছড়িয়ে পড়ল ইসলাম। সেই সাথে আদি বাসিন্দাদের উপর এলো ধর্মান্তরের তীব্র চাপ। শত শত বছর ধরে চলতে থাকা পবিত্র অগ্নি মন্দিরগুলো একে একে অপবিত্র আর ধ্বংস হতে লাগলো। জরথুইস্ত্রীয়দের একটা দল সিদ্ধান্ত নিল ধর্ম ছেড়ে দেবে না। তারা পালালো। প্রথমে পারস্যের পাহাড়ে আশ্রয়, তারপর হুরমুজ দ্বীপে, তারপর সমুদ্রে। কয়েকটা ছোট নৌকায় কয়েকশো মানুষ। সাথে নিয়েছিলেন তাদের পবিত্র অগ্নি, ধর্মগ্রন্থ, আভেস্তার কপি এবং একটা অদম্য বিশ্বাস। গন্তব্য তখনও অজানা। প্রায় ১৫ বছরের যাত্রার পর তারা পৌঁছালেন ভারতের পশ্চিম উপকূলে, গুজরাটে সঞ্জন নামের এক স্থানে। সেখানকার স্থানীয় রাজা ছিলেন যাদব রানা। হঠাৎ এত বিদেশি শরণার্থী দেখে রাজা চিন্তায় পড়লেন। তিনি পার্সিদের কাছে এক পাত্র কানায় কানায় ভরপুর দুধ পাঠালেন। কোনো কথা নয়, বার্তা ছিল পরিষ্কার। আমার রাজ্য এই দুধের পাত্রের মতোই পূর্ণ। এখানে তোমাদের জন্য নতুন কোনো জায়গা নেই। কিন্তু শরণার্থীদের নেতা ছিলেন অসম্ভব বুদ্ধিমান। তিনি সে ভরা দুধে এক চিমটি চিনি মিশিয়ে পাত্রটি রাজার কাছে ফেরত পাঠালেন। মুখ খোলেন তিনিও, কিন্তু জবাব ছিল ঐতিহাসিক। আমরা এই পাত্র থেকে এক ফোঁটাও দুধ উপচে পড়তে দেব না, বরং চিনির মতো এই সমাজে মিশে যাব। আপনাদের সমাজকে আরো মিষ্টি করব, কিন্তু নিজেরা বাড়তি কিছুই নেব না। রাজা মুগ্ধ হলেন এবং আশ্রয় দিতে রাজি হলেন। তবে শর্ত দিলেন কয়েকটি। পার্সিদের স্থানীয় গুজরাটি ভাষা শিখতে হবে, তাদের নারীদের পড়তে হবে স্থানীয় শাড়ি, পার্সিরা কোনো অস্ত্র রাখতে পারবে না, আর সূর্যাস্তের পর এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না যা প্রতিবেশীদের বিরক্ত করে। পার্সিরা হাসি মুখে সব শর্ত মেনে নিলেন। কাগজে কলমে কোনো সই হয়নি, কিন্তু এই অলিখিত চুক্তিটি হয়ে গেল পার্সি সংস্কৃতির মূল ভিত্তি। ভারতে মিশে যাও, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সে পার্সিরা যে পবিত্র অগ্নি বহন করে এনেছিলেন সেটা তারা রক্ষা করলেন। সঞ্জনে স্থাপিত হলো একটি অগ্নি মন্দির। ১৩০০ বছরের বেশি সময় ধরে সে আগুন আজও জ্বলছে। নানা সময়ে নানা সংকটে জায়গা বদল হয়েছে, কিন্তু আগুনের শিখাটি নিভে যেতে দেননি তারা। পৃথিবীতে কমই আছে যে আগুন এত দীর্ঘ সময় জ্বলছে, যত্ন করা হচ্ছে, পবিত্র রাখা হচ্ছে। এই আগুনটা শুধু ধর্মীয় প্রতীক নয়, এটা একটা জাতির অদম্যতার প্রতীক। পার্সিরা গুজরাটে এসেছিলেন শরণার্থী হিসেবে। পরের কয়েকশো বছরে তারা গুজরাটে শান্তিতে ছিলেন। কৃষি, ছোট ব্যবসা এবং ঐতিহ্যবাহী পার্সি মদ তৈরি করেই কেটেছে তাদের দিন। মুঘল সাম্রাজ্যে তারা ছিলেন, কিন্তু বিশেষ মনোযোগ পাননি। তারপর এলো ব্রিটিশ, এবং পার্সিরা বুঝলেন এটা একটা অসাধারণ সুযোগ। কেন পার্সিরা ব্রিটিশদের সাথে এত ভালো কাজ করতে পারলেন? কয়েকটা কারণে। প্রথমত, পার্সিরা ইতিমধ্যে ব্যবসায় অভ্যস্ত ছিলেন। পারস্যে তাদের পূর্বপুরুষরা বড় বণিক ছিলেন, বাণিজ্যের ডিএনএ তাদের মধ্যে ছিল। দ্বিতীয়ত, পার্সিরা শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। জরথুস্ত্রীয় ধর্মজ্ঞান এবং সত্যের উপর জোর দেয়। ইংরেজি শেখা তাদের কাছে ধর্মীয় বাধা মনে হয়নি। তৃতীয়ত, পার্সিরা সংখ্যালঘু ছিলেন। তাদের নিজেদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। ব্রিটিশদের সাথে সহযোগিতা তাদের কাছে বেঁচে থাকার কৌশল ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বোম্বেকে তাদের পশ্চিম ভারতের কেন্দ্র বানালো, পার্সিরা সেখানে প্রথম ছুটে আসে, দোভাষী হিসেবে, দালাল হিসেবে, ব্যবসায়িক মধ্যস্থতাকারী হিসেবে। ব্রিটিশদের কাছে ভারতের অন্যান্য সম্প্রদায় ছিল এক গোলকধাঁধা। সামনে ছিল ভাষার বাধা, ছিল গভীর সাংস্কৃতিক দূরত্ব। ঠিক এই সুযোগটাই নিলেন পার্সিরা। তারা দ্রুত ইংরেজি শিখে নিলেন, রপ্ত করলেন ব্রিটিশদের আদব কেতা। আবার একই সাথে তারা খুব ভালো করে চিনতেন স্থানীয় বাজারকে। একদিকে ব্রিটিশ সংস্কৃতি, অন্যদিকে ভারতীয় বাজার। এই দুই ভিন্ন স্রোতের মাঝে পার্সিরা হয়ে উঠলেন এক অনন্য সেতু। এই দ্বিভাষিক এবং দ্বিসাংস্কৃতিক দক্ষতায় ব্রিটিশদের কাছে তাদের অপরিহার্য এবং অমূল্য করে তোলে।
কিন্তু পার্সিদের প্রারম্ভিক সম্পদের একটা অন্ধকার দিকও আছে। 18 এবং 19 শতকে ভারত, চীন, ব্রিটেনের মধ্যে আফিম ব্যবসা ছিল অত্যন্ত লাভজনক। ভারতে আফিম উৎপাদন হতো, চীনে বিক্রি হতো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মধ্যস্থতা করত। এই আফিম বাণিজ্যে পার্সি ব্যবসায়ীরা বড় ভূমিকা রেখেছিলেন, বিশেষত চীনে জাহাজ পাঠানোয়। জামশেদজি জিজিভয়, যিনি পরে ব্রিটিশদের কাছ থেকে স্যার উপাধি পেয়েছিলেন, আফিম বাণিজ্যের সেই বিপুল কালো টাকা দিয়েই তিনি মুম্বাইতে গড়ে তুলেছিলেন বিখ্যাত জে জে স্কুল অফ আর্ট এবং জে জে হাসপাতাল। অন্ধকার পথে আসা সম্পদ, অথচ ব্যবহার হলো মানুষের কল্যাণে। এই তীব্র বৈপরীত্য পার্সি ইতিহাসের একটি অত্যন্ত অস্বস্তিকর অধ্যায়। তবে ইতিহাসের বেশিরভাগ বড় পুঁজির মতোই এই সম্পদও ছিল আসলে একটা কলঙ্কিত সময়েরই সন্তান। পার্সিদের শক্তির সবচেয়ে বড় প্রতীক হল টাটা পরিবার। কিন্তু টাটার গল্পটা শুধু একটা সফল ব্যবসার গল্প নয়, এটা একটা দর্শনের গল্প। 1839 সালে গুজরাটের নাবসারিতে এক ছোট্ট ব্যবসায়ী জন্মেছিলেন, জামশেদজি নুসারওয়ানজি টাটা। জামশেদজি যে স্বপ্নটা দেখেছিলেন, তৎকালীন সময়ে অনেকের কাছে তা মনে হয়েছিল স্রেফ একটা পাগলামি। স্বপ্নটা ছিল ভারতের মাটিতে একটা বিশ্বমানের নিজস্ব ইস্পাত কারখানা গড়ে তোলা। কারণ ব্রিটিশদের তৈরি করার নিয়মটা ছিল সোজাসাপটা, ভারত কেবল কাঁচামাল যোগাবে আর আসল শিল্প গড়ে উঠবে দূর ব্রিটেনে। বছরের পর বছর ধরে চলা এই চেনা অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙার সাহস কেউ দেখাতো না, কেউ ভাবতেও পারত না। কিন্তু জামশেদজি ভাবলেন। তিনি পৃথিবীর বিভিন্ন স্টিল কারখানা দেখলেন, ভারতের মাটিতে লোহা এবং কয়লার অনুসন্ধান করলেন। 1893 সালে আমেরিকা সফরে স্টিল শিল্প বুঝলেন এবং পরিকল্পনা করলেন। অবশেষে 1907 সাল ঝাড়খণ্ডের তৎকালীন বিহারের জামশেদপুরে মাথা তুলে দাঁড়ালো টাটা স্টিল কারখানা। জামশেদজি নিজের চোখে এই কারখানার উৎপাদন দেখে যেতে পারেননি, কিন্তু তার সন্তানেরা সেই অসাধ্য সাধন করলেন। সেই যে চাকা ঘুরল তা থামেনি। শতবর্ষ পেরিয়ে সেই কারখানা আজও পুরো দমে চলছে, যা আজ পৃথিবীর অন্যতম বৃহত্তম ইস্পাত কারখানা। কিন্তু জামশেদজি যা করলেন সেটা শুধু কারখানা তৈরি নয়। যখন পৃথিবীর বেশিরভাগ শিল্পপতি শ্রমিকদের সস্তা হাতিয়ার মনে করত, জামশেদজি বললেন ভিন্ন কথা। শ্রমিকদের জন্য বাসস্থান, হাসপাতাল, স্কুল, কাজের সময় সীমিত করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, অবসরের পেনশন, এগুলো ভারতে প্রথম। এমনকি ব্রিটেনেও তখন অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল না। জামশেদজি বলেছিলেন, শ্রমিক সমৃদ্ধ হলে কারখানা সমৃদ্ধ হবে। এ দর্শন আজও টাটা গ্রুপের ভিত্তি। 2024 সালে রতন টাটা মারা গেলেন। পৃথিবী জুড়ে শোক পড়ল, কারণ রতন টাটা শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে দেখলে মনে হতো ব্যবসা এবং নৈতিকতা আলাদা নয়। টাটা ন্যানো, মধ্যবিত্তের সাশ্রয়ী গাড়ির স্বপ্ন। যদিও ব্যবসায়িক পরিমাপে সেই প্রকল্প সফল হয়নি, কিন্তু রতন টাটার জেদ ছিল অন্য জায়গায়। ডুবতে থাকা ব্রিটিশ আইকন জাগুয়ার ল্যান্ড রোভার কিনে সেটিকে নতুন করে জীবন দিলেন তিনি। আর তার মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা হয়েছিল 26/11 মুম্বাই হামলার পর। তাজ হোটেলের আক্রান্ত কর্মীদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন ঈশ্বরের মতো। প্রতিটি কর্মীর পরিবারের সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন। আহতদের চিকিৎসার তদারকি করলেন নিজে দাঁড়িয়ে থেকে। কর্পোরেট মুনাফা নয়, মানুষের জীবনে ছিল তার কাছে সবার আগে। মারা যাওয়ার পরে জানা গেল তার সম্পদের বিশাল অংশ চলে যাবে দাতব্য ট্রাস্টে, যেটা টাটা গ্রুপের 66% নিয়ন্ত্রণ করে, এবং সেই আয় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনে ব্যয় হবে। তিনি কখনো বিয়ে করেননি, সাদামাটা জীবনযাপন করতেন, এবং মৃত্যুর পর যে ছবিগুলো ভাইরাল হলো সেগুলো কোনো কর্পোরেট মিটিংয়ের নয়, বরং একটা আহত কুকুরের পাশে বসে থাকা একজন বৃদ্ধ মানুষের। এটাই পার্সি দর্শনের সারসংক্ষেপ। টাটা পার্সিদের সবচেয়ে পরিচিত নাম, কিন্তু পার্সি শিল্প সাম্রাজ্যের গল্প শুধু টাটাই আটকে নেই। গোদরেজ, মেড ইন ইন্ডিয়ার আদি প্রবক্তা। 1897 সালে আর্টদেশির গোদরেজ একটা তালা তৈরি করলেন। সাধারণ ঘটনা মনে হচ্ছে, কিন্তু তখন ভারতে সমস্ত উন্নত তালা ব্রিটেন বা জার্মানি থেকে আসত। আর্টদেশির বললেন ভারতে তৈরি তালা বিদেশের চেয়েও ভালো হতে পারে। সেই স্বপ্ন থেকে গোদরেজ গ্রুপ। তালা, আলমারি, সাবান, চুলের তেল, রেফ্রিজারেটর, রিয়েল এস্টেট। আজকের গোদরেজ গ্রুপ ভারতের ঘরে ঘরে আছে। কিন্তু গোদরেজের সবচেয়ে অসাধারণ অবদান হয়তো তাদের বন ম্যানগ্রোভ রক্ষায়। মুম্বাইয়ের কাছে 2500 একরের ম্যানগ্রোভ বন গোদরেজ পরিবারের মালিকানায়। এ জমির মূল্য কয়েক হাজার কোটি রুপি, কিন্তু তারা সেটি বিক্রি করেননি কিংবা কোনো উন্নয়ন প্রকল্পে দেননি, পরিবেশ রক্ষায় রেখে দিয়েছেন। মুম্বাইয়ের ফুসফুস বলা হয় এই বনকে। লাভজি নুসারওয়ানজি ওয়াডিয়া ছিলেন পৃথিবীর অন্যতম বড় জাহাজ নির্মাতা। মুম্বাইয়ের বোম্বে ডক তৈরিতে তার অবদান ঐতিহাসিক। এবং একটা তথ্য যা অনেক মানুষ কম জানেন, ব্রিটিশ রয়্যাল নেভির কিছু বিখ্যাত জাহাজ তৈরি হয়েছিল বোম্বেতে, ওয়াডিয়াদের ডকইয়ার্ডে। HMS মিন্টেন এই জাহাজের ডেকে বসেই ফ্রান্সিস স্কট কি লিখেছিলেন তার সেই বিখ্যাত কবিতা দ্য স্টার স্প্যাঙ্গেলড ব্যানার, যা পরবর্তীতে আমেরিকার জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। আর ইতিহাস কাঁপানো সেই ব্রিটিশ যুদ্ধজাহাজটি তৈরি হয়েছিল বোম্বে ডকইয়ার্ডে, একজন পার্সি জাহাজ নির্মাতার হাত ধরে। একটি মার্কিন জাতীয় সঙ্গীতের ইতিহাসের সাথে জুড়ে আছে একজন পার্সির নাম। তথ্যটা শুনলে সত্যি মাথা ঘুরে যায়। পার্সিদের অবদান ব্যবসায়ী সীমাবদ্ধ নয়, ভারতের প্রতিটি ক্ষেত্রে এই ছোট্ট সম্প্রদায়ের মানুষের ছাপ আছে।
হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন পদার্থবিদ্যার প্রতিভা। ক্যামব্রিজে পড়েছেন, ইউরোপের শীর্ষ পদার্থবিদদের সাথে কাজ করেছেন। 1939 সালে ভারতে ফিরলেন। শুধু ছুটিতে আসার কথা ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং তিনি থেকে গেলেন। নেহরুর সাথে তার বন্ধুত্ব ছিল। ভাবা নেহরুকে বোঝালেন স্বাধীন ভারতকে পারমাণবিক শক্তিতে স্বনির্ভর হতে হবে। আজকে যে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR তা গড়ে উঠেছিল তারই হাত ধরে। ভারতের পারমাণবিক গবেষণার মজবুত ভিত্তিপ্রস্তরটি তিনি স্থাপন করেছিলেন। কিন্তু 1966 সাল আল্পস পর্বতে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় চিরতর হারিয়ে গেলেন এই মহাপ্রতিভা। অনেকে মনে করেন ওটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ ঠিক সেই সময় তিনি ভারতকে পারমাণবিক শক্তির এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন, যা হয়তো অনেক পরাশক্তির পছন্দ ছিল না। সেই রহস্যের সত্যটা আজও জানা যায়নি, কিন্তু ষড়যন্ত্রের মেঘ পেরিয়ে তার রেখে যাওয়া প্রতিষ্ঠানটি আজও ভারতের বিজ্ঞান সাধনার মূল কেন্দ্রবিন্দু হয়ে টিকে আছে। স্যাম হরমুজি ফ্রামজি জামশেদজি মানেকশো, এই দীর্ঘ নামের মানুষটাকে পৃথিবী চেনে শ্যাম বাহাদুর নামে। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি। বাঙালি জাতির 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অবশেষে ভারতের সরাসরি সামরিক অংশগ্রহণ এবং মাত্র 13 দিনের ছুটিকা অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণ। স্বাধীন বাংলাদেশের জন্মের নেপথ্যে থাকা সেই রণকৌশলের মূল স্থপতি ছিলেন স্যাম মানেকশো। 71-এর মার্চ মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন, যুদ্ধ কি এখনই শুরু করা যায়? স্যাম মানেকশো মুখের উপর সোজা সাপটা বলে দিয়েছিলেন, না, আপনি যদি এখনই নামতে চান তাহলে এই যুদ্ধে আমি হেরে যাব। আমাদের পূর্ণ প্রস্তুতি দরকার। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এমন সত্য বলার যে সাহস আর সততা, এজন্যই তাকে সবাই মন থেকে ভালোবাসত। আর তিনি যখন পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামলেন, তখন সেই যুদ্ধ রূপ নিল ইতিহাসের অন্যতম দ্রুততম এবং নিখুঁত এক বিজয়। 16 ডিসেম্বর পাকিস্তানের জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন। কিন্তু বিজয়ের সেই চরম মুহূর্তে মানেকশো যে ঔদার্য দেখালেন তা ছিল এক বিরল দৃষ্টান্ত। পরাজিত শত্রুর সাথেও তিনি করলেন পরম মর্যাদাপূর্ণ ও মানবিক আচরণ। এখানে ফুটে উঠেছিল তার খাঁটি পার্সি মূল্যবোধ। ফারুক বুলসারা জন্ম জাঞ্জিবারের এক পার্সি পরিবারে, আর শৈশবের পড়াশোনা ভারতের বোর্ডিং স্কুলে। ভাগ্য অন্বেষণে পড়ে পাড়ি জমালেন ব্রিটেনে, আর সেখানে ফারুক বুলসারা রাতারাতি হয়ে উঠলেন ফ্রেডি মার্কারি। কিংবদন্তি কুইন ব্র্যান্ডের সে জাদুকরী কণ্ঠ, বোহেমিয়ান র্যাপসোডি, উই উইল রক ইউ, ডোন্ট স্টপ মি নাও, তার গাওয়া এই গানগুলো যুগের পর যুগ ধরে কাঁপিয়ে চলেছে গোটা পৃথিবীকে। কিন্তু খুব কম মানুষই খবর রাখেন যে বিশ্বসঙ্গীতকে শাসন করা এই অনন্য কণ্ঠের মালিক আসলে ছিলেন একজন পার্সি সন্তান। ফ্রেডি কখনো নিজের পার্সি পরিচয় লুকিয়ে রাখেননি, আবার সেটা সস্তা প্রচারের আলোতেও আনেননি। কারণ তিনি নিজেকে স্রেফ সুরের মানুষ ভাবতেন, যেখানে সঙ্গীত ছিল মুখ্য আর জাত পরিচয় ছিল গৌণ। পার্সিরা কোথা থেকে এই শক্তি পান? একটা উত্তর হলো তাদের ধর্ম। জরথ্রুস্ট্রীয় ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন এক ঈশ্বরবাদী ধর্ম। কেউ কেউ বলেন ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের উপর জরথ্রুস্ট্রীয় প্রভাব আছে। স্বর্গ, নরক, সৎ জীবন, শয়তানের ধারণা। জরথ্রুস্ট্রীয় ধর্মের 3টি মূলনীতি: সৎ চিন্তা, সৎ কথা, সৎ কাজ। এই 3টি মূলনীতি পার্সি ব্যবসায়িক সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। পার্সি ব্যবসায়ীদের সম্পর্কে একটা কথা প্রচলিত, তাদের কথার উপর ভরসা করা যায়। মুখের কথায় চুক্তি, একবার বললে ফেরানো হয় না। এ সুনাম তৈরি হয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ব্রিটিশরা পার্সিদের এই কারণে বিশ্বাস করতেন, একটা পার্সি ব্যবসায়ী যদি বলেন এটা হবে তাহলে হবে। এই বিশ্বাসযোগ্যতা অর্থে রূপান্তরিত হয়েছে। পার্সি ধর্মে একটা ধারণা আছে, উঠক 700, মানে যা পৃথিবীতে আসে তা আসে ঈশ্বরের অনুগ্রহে, তাই তার একটা অংশ অন্যদের জন্য দেওয়া উচিত। এই ধারণা থেকে পার্সিদের অসাধারণ দাতব্য ঐতিহ্য। মুম্বাইয়ের অনেক হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তা, পানির ট্যাঙ্ক পার্সিদের দেওয়া। লন্ডনে পার্সি দাতব্য প্রতিষ্ঠান। ভারতের বিভিন্ন শহরে পার্সি অর্থায়নে তৈরি স্থাপনা। একটা পরিসংখ্যান অবিশ্বাস্য মনে হয়, পার্সিরা ভারতের জনসংখ্যার 0.0006%, কিন্তু দাতব্য কাজে তাদের অবদান অনেক বেশি। পার্সিদের শেষকৃত্যের ব্যবস্থাও অনন্য, এবং এই নিয়ে রয়েছে বহু আলোচনা। মৃতদেহ পুড়িয়ে দেওয়া বা মাটিতে পুঁতে দেওয়া দুটোই পার্সি ধর্মে নিষিদ্ধ, কারণ অগ্নি এবং মাটি পবিত্র, মৃতদেহ দিয়ে অপবিত্র করা যাবে না। তাই তারা তৈরি করেছেন তাকমা বা টাওয়ার অফ সাইলেন্স, একটা উঁচু বৃত্তাকার স্থাপনা যেখানে মৃতদেহ রাখা হয় এবং শকুনে খেয়ে ফেলে। মুম্বাইয়ে এই স্থানে আছে মালাবার হিলে, কিন্তু সমস্যা হচ্ছে শকুন কমে যাচ্ছে। ডাইক্লোফেনাক নামের ঔষধ পশুদের দেওয়া হয় এবং সেই পশুর মাংস খেয়ে শকুন মরছে। এই সংকটে পার্সি সম্প্রদায় বিভক্ত। কেউ বলছেন সোলার প্যানেল দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলার ব্যবস্থা করতে, কেউ বলছেন এটা ধর্মের বিরুদ্ধে। একটা প্রাচীন ধর্ম এবং আধুনিক পৃথিবীর মধ্যে এর টানাপোড়েন পার্সি সম্প্রদায়ের বর্তমান সংকটের একটা প্রতীক। পার্সিদের সবচেয়ে বড় সংকট এখন তারা নিজেরাই জানেন, সেটি হলো বিলুপ্তির আশঙ্কা। সংখ্যাটা দেখলে ভয় লাগে। 1941 সালে ভারতে পার্সির সংখ্যা ছিল 1 লাখের বেশি, 2024 সালে মাত্র 50,000-এর কাছাকাছি। এ হারে কমতে থাকলে 2050 সালে 20-25 হাজার, 2100 সালে হয়তো আরও কম। একটা সম্প্রদায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কেন? 3টি কারণ। প্রথম কারণ, পার্সিরা অন্য ধর্মের কাউকে ধর্মান্তরিত করেন না।
জরথ্রুস্ট্রীয় ধর্মে প্রচারণা নেই, অন্য ধর্মের মানুষকে পার্সি করার চেষ্টা নেই। এটা ঐতিহ্যগত অবস্থান, মানে নতুন সদস্য আসার কোনো পথ নেই। দ্বিতীয় কারণ, দেরিতে বিয়ে এবং কম সন্তান। পার্সিরা উচ্চশিক্ষিত, ক্যারিয়ার কেন্দ্রিক, বিয়ে হয় দেরিতে, সন্তান নেওয়া হয় কম। তৃতীয় কারণ এবং সবচেয়ে বিতর্কিত, মিশ্র বিবাহ। পার্সিরা যখন অন্য সম্প্রদায়ের মানুষকে বিয়ে করেন, সেই সন্তানদের পার্সি হিসেবে গণ্য করা হয় কিনা এটা নিয়ে মতভেদ। ঐতিহ্যবাদী মত, একজন পার্সি পুরুষ যদি অন্য ধর্মের মহিলাকে বিয়ে করেন, সন্তান পার্সি, কিন্তু একজন পার্সি মহিলা যদি অন্য ধর্মের পুরুষকে বিয়ে করেন, সন্তান পার্সি নয়। এই নিয়মটা অনেকের কাছে বৈষম্যমূলক মনে হয়। প্রগতিশীল পার্সিরা বলছেন উভয় ক্ষেত্রেই সন্তানকে পার্সি হওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু ঐতিহ্যবাদীরা বলছেন নিয়ম বদলালে পরিচয় বদলা যাবে। এই বিতর্ক সমাধান হয়নি। তবে অদ্ভুতভাবে পার্সিদের বাঁচাতে ভারত সরকার এগিয়ে এসেছে। জিও পার্সি প্রকল্প, সরকারি অর্থায়নে পার্সিদের সন্তান নেওয়ায় উৎসাহিত করা, প্রজনন চিকিৎসায় সহায়তা, পার্সি বিবাহকে উৎসাহ দেওয়া। একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে বাঁচাতে সরকারের এগিয়ে আসা পৃথিবীতে এমন নজির খুবই কমই আছে। কারণ সরকার জানে পার্সিরা শুধু একটা ধর্মীয় সম্প্রদায় নয়, তারা ভারতের উন্নয়নের একটা অপরিহার্য অংশ। পার্সিদের সাফল্যের রহস্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সমাজবিজ্ঞানী, ব্যবসায়িক বিশেষজ্ঞ, ইতিহাসবিদ। কয়েকটা সার্বজনীন কারণ বেরিয়ে আসে। পার্সি পরিবারের শিক্ষা সবার আগে। 19 শতকে যখন ভারতের মেয়েদের পড়াশোনার কথা কেউ ভাবত না, পার্সিরা মেয়েদের পড়াচ্ছিল। ধর্মীয়ভাবেও এতে কোনো বাধা নেই। জরথ্রুস্ট্রীয় ধর্মে নারী পুরুষ সমান। এই শিক্ষার বিনিয়োগ প্রতিটি প্রজন্মে রিটার্ন দিয়েছে। ছোট সম্প্রদায় মানে সবাই সবাইকে চেনেন, শক্তিশালী নেটওয়ার্ক। একজন পার্সি তরুণ যখন ব্যবসা শুরু করতে চান, পার্সি সম্প্রদায়ের নেটওয়ার্ক তাকে সাহায্য করে। মেন্টর পান, বিনিয়োগ পান, সংযোগ পান। ছোট সম্প্রদায়ের এ সামাজিক পুঁজি বিশাল। পার্সিরা ঝুঁকি নেন, এটা তাদের ব্যবসায়িক ঐতিহ্যে আছে। জামশেদজি টাটা ভারতের ইস্পাত কারখানা তৈরি করার কথা বলেছিলেন যখন সবাই বলেছিল অসম্ভব। কিন্তু ঝুঁকি নেওয়ার পাশাপাশি আছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ব্যর্থতায় লজ্জা পাওয়ার সংস্কৃতি নেই। চেষ্টা করা এবং পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো। পার্সি ব্যবসায়িক পরিবারগুলো প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নেন। টাটার 66% ট্রাস্টে। এটা একটা দীর্ঘমেয়াদী চিন্তার ফলাফল। তারা ভাবছেন না আজকের লাভের কথা, ভাবছেন আগামী শতাব্দীর কথা। এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি পার্সি সাফল্যের অন্যতম মূল কারণ। পার্সিরা কখনো ভারতকে সাময়িক আশ্রয় মনে করেননি। তারা ভারতীয় হয়ে গেছেন, ভাষায়, পোশাকে, খাবারে, সংস্কৃতিতে, কিন্তু ধর্মে নিজেদের রেখেছেন। এই দ্বিগুণ পরিচয় ভারতীয় এবং পার্সি একসাথে তাদের দেশের জন্য গভীরভাবে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করেছে। টাটা, গোদরেজ, ওয়াডিয়া এরা ধন ব্রিটেনে বা আমেরিকায় নিয়ে যাননি, ভারতে রেখেছেন, ভারতে বিনিয়োগ করেছেন। পার্সিদের গল্পটা শুনে একটা প্রশ্ন থেকে যায়, এই সম্প্রদায় কি টিকবে? সংখ্যার হিসেবে আশাবাদী হওয়া কঠিন। প্রতি বছর যত পার্সি মারা যাচ্ছেন, নতুন জন্মাচ্ছেন তার চেয়ে কম। মিশ্র বিবাহ বাড়ছে, তরুণরা বিদেশ যাচ্ছেন। কিন্তু পার্সিদের ইতিহাস দেখলে আশাবাদী হওয়ার কারণও আছে। এ সম্প্রদায় এর আগেও অসম্ভব পরিস্থিতিতে টিকে গেছে। পারস্যে যখন চাপ এলো, তারা পালিয়ে নতুন বাড়ি খুঁজলেন। ব্রিটিশ ভারতে শরণার্থী হিসেবে এসে সাম্রাজ্য তৈরি করলেন। স্বাধীন ভারতেও অপরিহার্য হয়ে রইলেন। প্রতিবারই মনে হয়েছিল এরা হয়তো টিকবে না, প্রতিবারই টিকেছেন। পার্সিদের গল্প থেকে যে শিক্ষাটা সবার জন্য প্রযোজ্য, সেটা সংখ্যা নয়, সেটা হলো একটা ছোট্ট সম্প্রদায় কোনো রাজনৈতিক ক্ষমতা ছাড়া শুধু বিশ্বাস, শিক্ষা এবং কঠোর পরিশ্রম দিয়ে কি করতে পারে। পার্সিরা কখনো অন্যের বিরুদ্ধে লড়েননি, কখনো রাজনৈতিক ক্ষমতার জন্য প্রতিযোগিতা করেননি, কখনো নিজেদের বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট করেননি। তারা শুধু কাজ করেছেন এবং সেই কাজ পৃথিবী পরিবর্তন করেছে। 1300 বছর আগে একটা ছোট্ট নৌকায় কয়েকজন মানুষ সমুদ্রে ভেসেছিলেন। তাদের হাতে ছিল একটা আগুন, পবিত্র, যত্নে রাখা, প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা। সে আগুন আজও জ্বলছে মুম্বাইয়ের এক অগ্নি মন্দিরে। এই আগুনটা শুধু ধর্মের প্রতীক নয়, এটা মানুষের সেই অদম্য শক্তির প্রতীক যা বলে, যত বিপদ আসুক আমি আমার পরিচয়কে রক্ষা করব, যত কষ্ট আসুক আমি আমার মূল্যবোধ ছাড়ব না, এবং যে সমাজে আমি আছি সে সমাজকে আমি চিনির মতো মিষ্টি করব, দখল করার চেষ্টা করব না। পৃথিবীতে যত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সবার জন্য পার্সিদের গল্পটা একটা পথ দেখায়। সংখ্যা বড় হওয়া জরুরি নয়, জরুরি হলো আগুনটা জ্বালিয়ে রাখা।